This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রেস কর্নারের এই সেগমেন্টে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, তবে শুরুতেই আমাদের ডরিনা ক্রসিং এর দিকে একবার নজর রাখতেই হবে, কারণ তৃণমূল কংগ্রেসের মঞ্চ খোলাকে নিয়ে সংঘাতের পর আবারও সেনা পুলিশ মুখোমুখি। সেনার ট্রাক থামায় কলকাতা পুলিশ। রাইটার্স বিল্ডিং এর সামনে মুখোমুখি সেনা ও কলকাতা পুলিশ। বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল সেনা ট্রাক। সেনা ট্রাকের পিছনে ছিল সিপির গাড়ি, এমনটা পুলিশ সূত্র বলছে। লালবাজারে যাচ্ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। ট্রাফিক আইন না মেনে নো রাইট টার্ন সেই জায়গায়, অর্থাৎ ভুল লেনে সেনা ট্রাক হঠাৎ ঢুকে পড়ে, এমনটা কলকাতা পুলিশের দাবি। ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজেও সেটা দেখতে পাওয়া যাচ্ছে। সেনাকর্মী তিনি বলছেন যে তিনি বুঝতে পারেননি, তিনি ডিভাইডার লক্ষ্য করেননি, সিগন্যাল খোলা ছিল তাই এগিয়ে যায় ট্রাক, এমনটা সেনা দাবি। পিছনে সিপির গাড়ি ছিল তা জানা ছিল না, এমনটা সেনা জানিয়েছে। হেয়ার স্ট্রিট থানায় পুলিশ অফিসারদের সঙ্গে সেনা আধিকারিকদের কথা হয়। আলোচনার পর ছেড়ে দেওয়া হয়েছে ট্রাকটি। ফোর্ট উইলিয়ামে ফিরে গিয়েছে সেনা ট্রাক। যেই মুহূর্তে রাস্তায় পুলিশ এই ট্রাকটি আটকায়, সেনা ট্রাকটি, যে রাইট টার্ন নো রাইট টার্ন ছিল, ভুল লেনে ঢুকে যায় বলে জানা যাচ্ছে, সেই সময়কার ছবিটা একবার আমি পিসিআরকে বলবো একটু বড় করে দেখাতে। কিছু সময় আগে যখন ফোর্ট উইলিয়ামের দিক থেকে রিজার্ভ ব্যাংক হয়ে রাইটার্সের সামনে থেকে আসছিল, ঠিক সেই সময় তার এই গাড়িটির পিছনেই কিন্তু ছিল সিপির কনভয়, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয় ছিল। এবং যেটা অভিযোগ সামনে উঠে আসছে, এই গাড়িটি বিপজ্জনকভাবে ড্রাইভ করা হচ্ছিল, আর যার দরুন কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি একটা বড়সড় বিপদের সম্মুখীন হতে পারত। আর তার ফলে ঠিক এই জায়গাতে যখন এসে পৌঁছয়, কর্তব্যরত যারা ট্রাফিক সার্জেন্টরা ছিলেন বা ট্রাফিকের যারা অফিসিয়ালরা ছিলেন, তারা কিন্তু এই গাড়িটিকে ইতিমধ্যেই আটক করেছে। আমরা আরও দেখানোর চেষ্টা করব। গাড়িটির পাশাপাশি সেনা অফিসার যারা ছিলেন তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। हाँ, तो यहाँ पे पार्टीशन है। हमको तो ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है। अगर इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा। একটা যে পরিস্থিতি, যে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই বিষয়টা তিনি এক প্রকার স্বীকার করছেন। তবে এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, যারা সেনার যারা অফিসিয়ালরা রয়েছেন তারা ইতিমধ্যে ফোর্ট উইলিয়ামে তাদের যারা ঊর্ধ্বতন আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন। হ্যাঁ, থানায় নিয়ে যাচ্ছেন, হেয়ার স্ট্রিট থানায়। সামনেই হেয়ার স্ট্রিট থানার একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি গেল, যে গাড়িতে একজন অফিসার রয়েছেন কলকাতা পুলিশের, এবং তার পিছনেই কিন্তু সেনাবাহিনীর এই গাড়িটিও রওনা দিয়েছে। অর্থাৎ প্রয়োজনে আইনি যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানতে পারছি। এই মুহূর্তে আমার সহকর্মী সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন হেয়ার স্ট্রিট থানার সামনে রয়েছেন এই মুহূর্তে। হেয়ার স্ট্রিট থানার সামনে রয়েছেন আমার সহকর্মী সুশোভন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, সর্বশেষ কি আপডেট? কথাবার্তা আলোচনার পর ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, দর্শকদের জানিয়েছি। তুমি একটু ডিটেলে বলো। দেখো, ইতিমধ্যেই তোমাকে দেখাবো যে এই হলো হেয়ার স্ট্রিট থানা। এখনও পর্যন্ত যারা ফোর্ট উইলিয়ামে যারা অফিসিয়ালসরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন, এবং যেটা লালবাজার সূত্রে জানতে পারছি যে একেবারে মোটর ভেহিকলস অ্যাক্টে কিন্তু একটা কেস হওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হচ্ছে। এবং যে কেন এটা কেসটা হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে, যে লেন ছিল সেই লেনটার রাইট টার্ন নেই, এবং সেই লেনটায় যেহেতু রাইট টার্ন নেই, আর সেখানে রাইট টার্ন নেওয়ার চেষ্টা করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে অফিসিয়াল যারা রয়েছেন তারা কিন্তু এক এক করে বেরিয়ে আসছেন, অর্থাৎ তাদের যে কথা, সেই কথাবার্তা তারা বলেছেন, এবং সেটা যে কেস হওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে বলে এমনটাই যাচ্ছি। এবং যে কথা তোমায় বলছিলাম যে একেবারে যে রাস্তা, সেই রাস্তায় যেহেতু রাইট টার্ন নেই, সেই ট্রাকটি রাইট মানে ডান দিকে যাওয়ার যে চেষ্টা করেছিল, এবং সেখানেই কিন্তু সিপির গাড়ি, পুলিশ কমিশনারের গাড়ি, কিছুটা গাড়ি গতি স্লথ হয়ে যায়, এবং সেই জায়গাটাই মূলত গণ্ডগোলের সূত্রপাত। স্বাভাবিকভাবেই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে মূলত পুলিশ প্রথমে কথা বলে ফোর্ট উইলিয়ামের সঙ্গে। ফোর্ট উইলিয়ামের অফিসিয়ালসরা তারা কিন্তু পুরো বিষয়টা, যিনি চালক ছিলেন, অর্থাৎ যিনি এই ট্রাকটি নিজে চালাচ্ছিলেন, তার সঙ্গে কথা বলেন, এবং তারপর কিন্তু পুলিশের সঙ্গে দুপক্ষের কথা হয়, এবং পুলিশ কিন্তু কথাবার্তা হয়েছে, এবং ভেতরে দেখা যাচ্ছে, এবং মামলা যে রুজু করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে বলে জানতে। সেটা মোটর ভেহিকলস অ্যাক্টে কিন্তু কেস হয়,
স্বাভাবিকভাবেই দেখো ট্রাফিক আইন মেনে যে মোটর ভেহিকলস অ্যাক্ট সেখানে যে আইন রয়েছে সেই আইন মেনেই কিন্তু যে মামলা সেই মামলা রুজু করার যে প্রক্রিয়া তা শুরু হয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সব মিলে কিন্তু বলা যায় যে এখনো পর্যন্ত যারা ফোর্টের অফিসিয়ালস তারা কিন্তু ভেতরে রয়েছেন, পুলিশও রয়েছে। অর্থাৎ যে জায়গায় ঘটনাটা সূত্রপাত, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, যে রাস্তা সেই রাস্তা যেহেতু রাইট টার্ন নেই এবং সেখানে রাইট বা ডান দিক যাওয়াতেই কিন্তু সমস্যা, এবং সেই জন্য কিন্তু পুলিশ পুরো বিষয়টা দেখে এবং চালকের সঙ্গে কথা বলে এবং ইতিমধ্যেই যে মামলা রুজু করার যে প্রক্রিয়া তাও শুরু হয়েছে বলে লালবাজার সূত্রে জানা যাচ্ছে। বেশ বেশ ধন্যবাদ সুশোভন। এই ঘটনাটি যেই মুহূর্তে ঘটে তারপর পুলিশ আধিকারিক এবং সেনা আধিকারিক তারা কি বলেছেন একবার আমি পিসিআরকে বলবো একটু ব্যাক টু ব্যাক শোনাতে। হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করে, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল। সিপি সাহেবের গাড়িটা কি চেপে দেওয়া হয়? উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন। আচ্ছা, তারপর আপনাদের কথা শুনেছিল, নেমেছিল? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, উনি তো গাড়িটা দাঁড়ানো। সিপি পুলিশ কমিশনারের গাড়ি কি পেছনে ছিল? সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল। হ্যাঁ, মানে এটা কি মানে সিপি সাহেবের গাড়িতে লেগে যেতে পারতো, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল কি? হ্যাঁ, আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, লেগে যেতে পারতো। এই জন্য গাড়িটাকে আমরা সাইড করেছি। ওনাদের যারা ক্ষুদ্রতম কর্তৃপক্ষ তাদেরও জানিয়েছি। মানে খুব রাশ ড্রাইভিং ছিল? খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু डेंजरसली डांडी किए थे। तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना था, तो यहाँ पे तो उधर जाने के लिए रास्ता नहीं है, यहीं से टर्न होंगे। तो पीछे से कमिश्नर साहब था, हम लोग गाड़ी जस्ट चक्का खाली घुमा था खाली, और कमिश्नर साहब पार हो गए, तो उनको थोड़ा सा डिस्टर्ब हुआ होगा, इसीलिए गाड़ी को खड़ा किए। और बाकी कुछ नहीं। ओवर स्पीडिंग था? ओवर स्टीम नहीं था, मैं तो यहाँ उतरने वाला था, तो ये तो स्लो था गाड़ी। लेकिन अब तो वो लेन पे था ना? हाँ, तो यहाँ पे पार्टीशन है, हमको तो ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है, अगर रेड लाइट इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा, वही था। সেনা পুলিশ সংঘাত, সেই সংঘাতের সূত্রপাত মঞ্চ খোলাকে কেন্দ্র করে। আপনারা জানেন যে মঞ্চ খুলে দেওয়ার সময় তৃণমূলের যে মঞ্চ খুলে দিচ্ছিল যখন সেনা, গতকাল সেই ছবি আপনাদের আরও একবার দেখাচ্ছি, তার বদলে আজকে ডরিনা ক্রসিংয়ে সে মঞ্চ বাঁধা হচ্ছে। কিন্তু গতকাল মঞ্চ খোলাকে কেন্দ্র করে সেনা পুলিশ সংঘাত, সেনা রাজ্য সংঘাত, আজ দেখতে পাওয়া যাচ্ছে রাস্তায় সেই পরিস্থিতি। সেনা ট্রাক আটকালো পুলিশ, এবং এই মুহূর্তে আপনারা সেই সময়কার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেখছেন। আমরা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম এই বিষয়টায়, তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম, তারা কি বলেছেন আমরা পিসিআরকে বলবো একটু শোনানো হোক দর্শকদের। দেখেন, পুরো বিষয়টি এখন কেন্দ্র ভার্সেস রাজ্য, এই ধরনের একটা জিগির তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল চেষ্টা করছেন, এবং এটা চলবে, এটা ভোট অব্দি চলবে, ইলেকশন অব্দি চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা বুদ্ধিদাতা, পরামর্শদাতা, যারা প্রাইভেট কোম্পানি আছে, যাদের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, আইপ্যাক, প্যাকপ্যাক নাম তাদের, তারা এই সমস্ত বুদ্ধি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কেন্দ্র ভার্সেস একটা বাঙালি জিগির তৈরি করে আগামী ভোট বৈতরণী পার হওয়ার জন্য। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরভিসন্ধিকে আশা করি বুঝতে পারবে, এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক উত্তর দেবেন। আর তার সাথে সাথে এই যে 1804 নাম থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আরো এই ধরনের অনেক কিছু ঘটনা এখন বাংলায় ঘটানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কে সুকান্ত মজুমদার? কিচ্ছু জানেন না, নিয়ম কানুন কিচ্ছু জানেন না, রাজনীতিও বোঝেন না। আর টাকা উপহার যদি হয়, আমি আপনাদের প্রশ্ন করছি, তার জন্য দায়ী কে? কেন কেন্দ্র আর্মিকে কাজে লাগাচ্ছে স্থানীয় ব্যাপারে? আর্মি চিরকাল রাজনীতির বাইরে থাকে। এই মোদী সরকার কেন আর্মিকে জড়াচ্ছে? সামরিক বাহিনীকে কেন পলিটিক্সে জড়ালো? কোনোদিন তো হয়নি এ পর্যন্ত। আর্মি চিরকাল রাজনীতির বাইরে থেকেছে। আর রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য দেখবে, সেটা যাই হোক না কেন। এর আগে তো শুভেন্দু অধিকারী নিজের কনভয় নিয়ে বারবার আইন ভেঙেছেন। আর এখন যদি আর্মিও আইন ভাঙে, ট্রাফিক রুল ভাঙে, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? 100 বার নেবে। দরকার হলে ড্রাইভারকে জেলে ভরবে। যা সকলের জন্য নিয়ম, আর্মির জন্যও তাই নিয়ম হবে। প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন আপনাদের শোনাবো। পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন আমি পিসিআরকে বলবো ব্যাক টু ব্যাক শোনাতে।
সাধারণ সময়ে যে শহরের মধ্যে থেকে ট্রাফিকের মধ্যে দিয়ে যে সেনা গাড়ি চলছে, যদি আইন অমান্য করে, ট্রাফিক আইন অমান্য করে, নিশ্চিতভাবে যে ধারায় তাকে দেওয়া যেতে পারে। ডিসিপ্লিন ফোর্স আর্মি যদি জানতে পারতো নিশ্চিতভাবে জায়গা দিত এবং আস্তে ট্রাক যাচ্ছে, কোনো ট্রাক সেনার গতিবিধিও 40 কিলোমিটার/আওয়ার শহরের মধ্যে যেতে পারে, তার বেশি যেতে পারে না, কারণ তাদের যে অ্যাক্সিলেটারের স্পিডটা আছে সেটাকে কন্ট্রোল করা থাকে, এর থেকে বেশি স্পিডে যেতে পারে না। তাই আমার মনে হয় এই টানাপোড়েনের মধ্যে সেনাকে টাকা উচিত নয়, দুর্ভাগ্যজনক। রাজ্যের জন্যও সেনা, দেশের জন্যও সেনা। তাই সেনার গায়ে যদি নোংরা ছেটানো হয় তাহলে আমরা নিজেদের গায়ের ওপরই নোংরা ছেটাচ্ছি। সেনাবাহিনী গাড়ি যদি যায় তার জন্য আলাদা কোনো রুলস নেই যে সে গেলে কোনো হাই স্পিডে যদি যায় সেখানে পুলিশ তাকে আটকাতে পারবে না, এটা এরকম কোনো নিয়ম নেই। দেখতে হবে যে কি কারণে যাচ্ছিল, কোন সেনাবাহিনী কোন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে কিনা, সেখানে কিন্তু রিল্যাক্সেশন আছে। এই ক্ষেত্রে যদি আজকে সেনাবাহিনী কিছু করে থাকে যে তাদের এটা ভায়োলেশন হয়েছে, সেটা তারা বুঝেনি, কিন্তু ট্রাফিক আইন যদি লঙ্ঘন করে কোনো সেনাবাহিনীর ট্রাক এবং সেটা যদি হাই স্পিডে যায়, ক্যালকাটা অথরিটি ট্রাফিকের কিন্তু অথরিটি আছে সেই গাড়িকে আটকে তাদেরকে প্রসিকিউশন দেওয়া।